শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। বোনদের মধ্যে হয়তো কম হবে, কিন্তু ভাইদের মধ্যে বোধহয় এখানে যারা আছেন সবাই মামলা খাওয়া এবং জেল থেকে যাওয়া এবং জেল থেকে আসার অবস্থায় আছেন, তাই না? তো এবার জেলটা কেমন কাটলেন বলেন, যারা কাটছেন। আমি মহাসচিব সহ আরো আমার সঙ্গে অনেকেই আছেন এখানে, আমরা যারা জেলে গিয়েছিলাম ভালোই ছিলাম, কিন্তু অতটুকু ভালো নয় যতটুকু মনে প্রশান্তি পাওয়া যায়। আমরা দেখেছি যে আমাদের সহকর্মী ভাইয়েরা তারা জেলে যে অবস্থায় ছিলেন, অকল্পনীয় একটি অমানবিক অবস্থায় তারা দিন কাটিয়েছেন। প্রিয় ভাইরা, আমি সেই কথা বলার আগে যেটা আমি আসলে অন্য জায়গায় চলে যাচ্ছিলাম, আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন তার মধ্যে আমার সামনে যদি স্ক্রিন নাই, পেছন থেকে আমি চেয়ারম্যান সাহেবকে দেখতেও পাচ্ছি না, উনি আমাকে দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না। তবে আমাদের বক্তব্য উনি শুনছেন। আমাদের প্রিয় চেয়ারম্যান, যিনি দলটাকে ধরে রাখছেন, আপ্রাণ পরিশ্রম করছেন এবং এই বক্তব্য শোনার জন্য উনি অনেকক্ষণ যেন এখানে অপেক্ষা করছেন, সম্ভবত 3টা থেকে আমার যা ধারণা, আমি যতটুকু দেখেছি আর কি। তো আমি সকালের উদ্দেশ্যেই কথাটা বলছি এই কারণে যে আজকের এই যে হায়না সরকার বিএনপির নেতাকর্মীদেরকে জেলে পাঠিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রবাসে ঠেলে দিয়ে তারা এই দেশটাকে দখল করতে চাচ্ছেন কিংবা দখল করে নিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা কি এই দখল সত্য মেনে নেব? আমরা কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব না? আমাদেরকে তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিবাদ এবং প্রতিরোধ করতে শিখিয়ে গেছেন। ৭১-এর মুক্তিযুদ্ধে তিনি প্রথম রিভোল্ট করেছিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। তো আমরা তো তারই সৈনিক, তাই না? আমাদেরকে ওনাকে ফলো করতে হবে। যে বিপর্যয় আসুক সেই বিপর্যয় মোকাবেলা করতে হবে। প্রিয় ভাইয়েরা, কি গেল, সিডর গেল, এরপর অনেক কিছু গেছে না, সিডর সহ এরপর অনেক কিছু গেছে, আইলা গেছে, সিডর গেছে, এখন আসছে গেল কালকে রেমাল। এই যে ধীরে ধীরে আমাদের উপরে সিডর রেমাল আসছে, এর চাইতে বড় আক্রমণ কিন্তু আমাদের উপর আসতে যাচ্ছে ধীরে ধীরে, আমরা কিন্তু বুঝতে পারছি না। যারা বুঝতে পারছেন তারা হয়তো বলছেন না। এই দেশটা কিন্তু রাহু গ্রাসে চলে যাচ্ছে, এই দেশটাকে গিলে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই দেশের মানুষের গণতন্ত্র নস্যাৎ করে দিয়েছে, কথা বলার অধিকার শেষ করে দিয়েছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই যে ভারতে যে নির্বাচন হচ্ছে, সেখানে ভারতের এক পোরখাওয়া রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন, সারা জীবন ভারত থেকে বিশ্ববাসী শিখলো, বাংলাদেশ শিখলো, এখন মোদিজি আমাদের দেশে বাংলাদেশ থেকে শিখে এসেছেন এবং উনি রাজনীতি করবেন, নির্বাচন করবেন ওই বাংলাদেশের মতো করেই। একথা বলেছেন না, শুনেছেন আপনারা? স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা কিন্তু বলি নাই। তো আজকে এই যে কথাটা ভারত থেকে ভারতের লোক বলল যে বাংলাদেশের মানুষকে জেলে দিয়ে মেরে হত্যা করে নির্বাচনে তারা জয়লাভ করেছে, ভারত এরা বন্দি কায়েম করতে চায়, কথা বলছে কেজরিওয়াল, আমাদের কথা নয়। তো আমাদের যদি বুঝতে বাকি থাকে যে এখন কি হতে যাচ্ছে, ভারতের অনেক বিদগ্ধ গুণীজন কিন্তু
আগামী দিনে এর সম্পর্কে শঙ্কা প্রকাশ করে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের বক্তব্য আসছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে আজকের অগণতান্ত্রিক সরকার, আজকের এই সরকার যত কিছুই করছে কোনটাই কিন্তু দেশের পক্ষে যাচ্ছে না, কোনো কিছুই দেশের মানুষের পক্ষে যাচ্ছে না। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই মানুষেরকে দিশেহারা করে দিয়েছে। ছোট্ট একটা কাঁচামরিচ, বাবার সঙ্গে যখন ছোটবেলায় বাজারে গিয়েছি তখন কিছু ওই ধনিয়া পাতা কিংবা কিছু মশলা কেনার জন্য দোকানের সামনে গেলেই শেষ পর্যন্ত ওই দোকানদার হাত দিয়ে একটা খাবলা দিয়ে কিছু মরিচ তুলে দিত ফ্রি। এরা শুধু আমার বাবা না, সবাই কি করতো এটাকে বলা হয় ফাও। ফাও, রাইট, রোজ ভাই ভালো বলেছেন। তো সেই কাঁচা মরিচ সেটা অনেকে 250 টাকা। এখন কথা হলো যে 250 টাকা দাম কেন হলো? দেশে এই মরিচ তো বাংলাদেশই হয়, এটা বিদেশে হয় না। তাহলে দাম কেন বাড়লো? দাম বাড়লো এই কারণে বাংলাদেশের মানুষের টাকার মূল্যমান অর্ধেক হয়ে গেছে। যারা ব্যাংকে টাকা জমা রেখেছেন, যারা 1000 টাকা রেখেছেন, সেটার মূল্যমান এখন 500 টাকা হয়ে গেছে। এই জন্য এটা আমরা মূল্য বৃদ্ধি হয়ে গেছে। এইটা কার কথা বলবো? এই সরকার কখনোই মানুষের মঙ্গল চায় নাই। এই সরকার কখনোই দেশের মানুষের স্বাধীনতা চায় নাই। এই সরকার মানুষ কথা বলুক এটা কখনো চায় নাই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তাগণ অনেক কথা বলে গেছেন, যেটা আমিও জানি, আমিও বলতে পারি, কিন্তু আমি এটা দ্বিতীয়বার উচ্চারণ করতে চাই না। শুধু একটি কথা বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন অত্যন্ত উদার মনের একজন মানুষ, উদারপন্থী রাজনীতিবিদ। যদিও সবাই বলে যে উনি মিলিটারি ছিলেন, হ্যাঁ অবশ্যই উনি আর্মিতে ছিলেন, কিন্তু একজন আর্মির পক্ষে যে কাজটা করা সম্ভব নয় সেটা তিনি করে দেখে দিয়েছেন। তিনি কিন্তু গণতন্ত্র দিয়েছেন বাংলাদেশে। আজকে যেই চেয়ারে বসে রথী মহারথীরা কথা বলছেন, লম্বা লম্বা কথা বলছেন, বড় বড় কথা বলছেন, আমাদের চেয়ারম্যানকে নিয়ে গালিগালাজ করছেন, আমি সেই প্রসঙ্গে পরে আসবো। এই ওনারা রাজনীতি করেন কিভাবে? বাকশাল তো আওয়ামী লীগই করেছিল। সমস্ত দেশের রাজনীতি বন্ধ করে দিয়ে, রাজনীতি দল বন্ধ করে দিয়ে, এমনকি আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। আপনাদের কি মনে নাই? আপনাদের এই সামনে যারা আছে কয়েকজন জানেন, মনে আছে, আপনারা কিছু জানেনই না, একটু জেনে রাখেন। এই আওয়ামী লীগ কিন্তু একসময় ছিল, অনেক আগে, ঐতিহাসিকভাবে প্রাগ ঐতিহাসিক যুগে আওয়ামী লীগ ছিল। সেই আওয়ামী লীগকে বাকশাল পেটে হজম করে ফেললো, শেষ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সেই বাকশালকে রদ করে দিয়ে এই আওয়ামী লীগকে লাইসেন্স দিল করার, রাজনীতি করার। আর সেই লাইসেন্স নিয়ে আজকে ওনারা লম্বা লম্বা কথা বলছেন। কার সম্বন্ধে? ওই জিয়া রহমান সম্বন্ধে। কার সম্বন্ধে? তারেক রহমান সম্বন্ধে, ম্যাডাম সম্বন্ধে, জিয়া রহমানের পরিবার সম্বন্ধে। কি কারণে? এখন ধারণা ছিল জিয়া রহমান যদি না থাকে, জিয়া রহমান যদি হত্যা করা যায়, তাহলে তো বিএনপি থাকবে না, যে কথাটা মঈন ভাই বলে গেছেন কিছুক্ষণ আগে। কিন্তু বিএনপি আছে, বিএনপি আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাল ধরেছেন, বিএনপি টিকে আছে। এখন তারেক রহমান হাল ধরেছেন, বিএনপি টিকে থাকবে 1000 বছর ইনশাআল্লাহ। এই দলকে কেউ ধ্বংস করতে পারবে না। আর এই দল ধ্বংস করার অর্থ হলেই এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে বিকিয়ে দেওয়া। সুতরাং বিএনপিকে টিকে থাকতে হবে, বিএনপি প্রতিটি মানুষকে টিকে থাকতে হবে, বিএনপি প্রতি কর্মীকে টিকে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের কথা না বলে পারছি না আমি। অনেকে জানেন, অনেকে বলেন আমি নাকি একটু রাগটাগ করি, আবার গালি টালিও দেই। তো যে গালি দিয়েছেন এর চেয়ে ভালো গালি কিন্তু আমরা জানি, কিন্তু আপনাদের মতো অসভ্য আমরা নই যে ওই গালিটা আপনাদেরকে আমরা দেব। আপনার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে যখন কথা বলেন তখন ভাবেন না যে আপনাদের নেত্রী একজন মহিলা।
আপনারা যখন তারেক রহমান সাহেব সম্বন্ধে কথা বলেন, আমাদের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন, তখন ভাবেন না যে আপনাদেরও একটা চেয়ারম্যান আছে। সুতরাং যদি আমাদের কখনো মুখ খুলতে হয় আমরা খুলবো, গালি দিতে হয় আমরা গালি দেব। যা বেড়েছেন অতটুকু থাকেন, এর চেয়ে বেশি পারবেন না। এটা কিন্তু দলীয় এবং জনগণের হুঁশিয়ারি। আপনাদের এত কথা বলেন যে বগল দাবা করে নিয়ে যে কত লোক নিয়ে ঘুরে, এরা কারা? এই বেনজিরকে, এই আজিজকে, আরো আছে একজন কি নাম ভদ্রলোকের, দিলীপ বড়ুয়া বোধ হয় না? দিলীপ বড়ুয়া কালকে বলেছেন না পরশুদিন পেপারে দেখলাম যে আওয়ামী লীগের সবই হলো চোরা কারবারি, লুটেরা। আমার আর কি বলার আছে ভাই, আমি কি বলবো? তো ওই সমস্ত চোরা কারবারি লুটেরাদের আপনি গালি দেন না, তাদের বিচার করেন না। আপনি আছেন আমাদের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। কি করেছে আপনার ওনার? উনি তো বিদেশে পড়ে আছেন, অসুস্থ মাকে উনি দেখতে আসতে পারেন না, মামলা দিয়ে রেখেছেন। তারপরে এত আক্রোশ কি জন্য? কি জন্য এত আক্রোশ আমি তো বুঝতে পারি না। আক্রোশ হলো একটাই জিদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান। আক্রোশ হলো একটাই জিদ, বিএনপিকে এখনো ধরে রেখেছে। আক্রোশ ওটাই। তবে মনে রাখবেন, জিয়া রহমান যখন মারা গেলেন বিএনপি যেমন চলে যায়নি, শেষ হয়ে যায়নি। ম্যাডাম যখন অসুস্থ বিএনপি চলে যায়নি। তার একটা অন্য দেশে আছেন, বিএনপি চলে যাবে না। এই কথাটা মাথায় রাখতে হবে যারা আপনারা ভাবতেছেন বিএনপি সম্পর্কে। প্রিয় ভাইরা, আমি আজকের বেশি কিছু বলবো না। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।